আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 এই বইটা নিয়েছি। এই বইয়ের অধ্যায় নাম্বার 2টা সিলেক্ট করছি। এই অধ্যায় নাম্বার 2-এ আমরা তিনটা ভাগে ভাগ করা আছে আমাদের বইয়ে। একটা 2 এর এ, 2 এর বি, 2 এর সি। তার মধ্য থেকে আমি 2 এর এ নিয়েছি। এই অধ্যায়ে আমরা বক্রতা রিলেটেড জানবো তো জানবই, কিন্তু 2 এর এর মধ্যে স্বকীয় সমীকরণ এবং কার্টেসীয় সমীকরণের ক্ষেত্রে আমাদের বক্রতা নির্ণয় করতে হবে এবং বক্রতা রিলেটেড যা যা আছে নির্ণয় করতে হবে। 2 এর বি এর মধ্যে প্যারামিটার যুক্ত ফাংশনের ক্ষেত্রে বক্রতা কেমন হয় সেগুলো নিয়ে আলোচনা করা আছে এবং 2 এর সি এর মধ্যে পোলার ফাংশনের ক্ষেত্রে আমাদের বক্রতা কেমন হয় সেটা নিয়ে আলোচনা করা আছে ভাইয়া। তো আমরা একটু যদি ডিটেলস বলি, ক্লাসিফিকেশন যদি করি ভাইয়া, দেখো আমরা ইন্টারে এক্স ওয়াই মানে কার্টেসীয় সমীকরণ সম্পর্কে জানছি, আর থিটা সম্পর্কে জানছি। মানে এটা হলো পোলার, এটা কি কার্টেসীয়। তো পোলার এবং কার্টেসীয় দ্বারা আমরা কোনো বিন্দু বা কোনো কিছুর মানে ফাংশনের আমরা ফাংশন নির্ণয় করি। কিন্তু এই দুটার বাহিরে যখন আমি কোনো কিছু দ্বারা একটা ফাংশন নির্দেশ করব, তখন সেটা হলো স্বকীয় সমীকরণ। আমি এখন এখানে কয়েকটা সংজ্ঞা নিয়েছি। এই সংজ্ঞাগুলো ভাইয়া তোমাকে ভালোভাবে জানতে হবে। এই সংজ্ঞাগুলো না জানলে চ্যাপ্টারটা কিন্তু হবে না। এই সংজ্ঞাগুলো নিয়ে আমি ডিটেলস একটু বলি, তারপর আমি ধীরে ধীরে ফর্মুলার মধ্যে চলে যাবো। এখন প্রথমে নিয়েছি স্বকীয় সমীকরণ, আর এই অধ্যায়টা আমাদের স্বকীয় সমীকরণ এবং কার্টেসীয় সমীকরণের ক্ষেত্রে আলাপ আলোচনা। তো স্বকীয় সমীকরণটা কি? কোন বক্ররেখার উপরস্থ মানে উপরে একটি নির্দিষ্ট বিন্দুতে একটা চলমান বিন্দুর চাপ দৈর্ঘ্য এস এবং চলমান বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সহিত সাই কোণ উৎপন্ন করলে এস ইজ ইকুয়াল টু এফ অফ সাইকে বক্ররেখাটির স্বকীয় সমীকরণ বলে। এখন আমি বুঝে দেই ভাইয়া। দেখো, এই দুইটা বাদে যখন আমি একটা স্থানাঙ্ক ব্যবস্থা, এখানে ধরে নিলাম একটা বৃত্তচাপ নিছি আমি, এই দুটা বাদে যখন আমি বৃত্তচাপ নিয়ে আলোচনা করব, এটা একটা বৃত্তচাপ। বৃত্তচাপের একটা পয়েন্ট হলো এটা হলো পি, আর এটা হলো কত, এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটা হলো সাই বলা হয়। 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটা মনে করো স্পর্শক হয়, এটা স্পর্শক এটা। আর এখানে যে কোনো একটা যদি আমি চাপ কল্পনা করি, যেমন এখান থেকে এই পর্যন্ত একটা চাপ কল্পনা করি, সেটার নাম যদি আমি এস দেই, সেটার নাম আমি এস দিলাম, আর এই পয়েন্টের নাম দিলাম এ। দেখো আমি এখানে সুন্দর করে আঁকাইছি। দেখো, এই যে একটা স্থানাঙ্ক ব্যবস্থা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই স্পর্শকটা সেটা কত ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এবং একটা চাপ নিচ্ছি এ থেকে পি পর্যন্ত, এটার নাম দিচ্ছি এস, মানে বৃত্তচাপ। তো এই বৃত্তচাপটা, এটাকে আমরা কি দ্বারা মানে প্রকাশ করব, আমরা প্রকাশ করব এস ইজ ইকুয়াল টু এফ অফ সাই, মানে এস একটা সাইয়ের ফাংশন। এই ফাংশন বা এই সমীকরণটাকে আমরা বলবো স্বকীয় সমীকরণ। কিসের সমীকরণ? স্বকীয় সমীকরণ। তাহলে কার্টেসীয় এবং পোলার বাদে, এই দুটো স্থানাঙ্ক বাদে যদি আমি বৃত্তচাপ দিয়ে কোনো ফাংশন ডিনোট করি, তখন সেই ফাংশনটাকে বলবো আমরা কি, স্বকীয় সমীকরণ। তাহলে স্বকীয় সমীকরণ সম্পর্কে মানে সম্বন্ধে আর কোনো কথাবার্তা হবে না, এখান থেকে ক্লোজ, কারণ এটা ক্লিয়ার, এর বাইরে আর কোনো কথাবার্তা নাই। এবার সে বক্রতা। বক্রতা কাকে বলে ভাইয়া? আমরা সবাই তো সরল রেখা সম্পর্কে জানি, বক্রতা সম্পর্কে জানি না। মানে বক্রতা বলতে আঁকা বাঁকা বুঝি, কিন্তু এটা একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে, বা এটা জিনিসটা একটু মানে ম্যাথমেটিক্যালি বুঝতে হবে। একটা সরল রেখা, এটা একটা সরল রেখা। দেখো, সরল রেখা সোজা যাচ্ছে, আর কি কোনো দিকের পরিবর্তন হচ্ছে? এ যেদিকে শুরু করছে সেদিকে যাচ্ছে। যখন এই সরল রেখাটার আমি কি করব, একটা এইভাবে দিক পরিবর্তন করব। দেখো, এখানে এই দিক বরাবর যাইতো, এখানে যায় সে এই দিক বরাবর যাইতো, এখানে সে এই দিক বরাবর যাইতো, এখানে সে এই দিক বরাবর যাইতো। মানে দেখো, একটা সরল রেখার যখন দিকের পরিবর্তন হচ্ছে, এই দিক পরিবর্তনের হারকে আমরা কি বলবো, বক্রতা বলবো। তাহলে এটা মনে রাখি যে কোন সরল রেখার দিক পরিবর্তনের হারকে কি বলে, বক্রতা বলে। সরল রেখা সোজাই যাবে, যখন সে দিক পরিবর্তন করবে, আমরা সেই হারটাকে আমরা কি বলবো, বক্রতা বলবো। একে আমরা কি দ্বারা প্রকাশ করব, একে আমরা এই কাপ্পা দ্বারা প্রকাশ করব, কাপ্পা দ্বারা। ওকে, কাপ্পা।
এই কাপ্পা দ্বারা আমরা বক্রতা প্রকাশ করে থাকি। এখন বক্রতা তো জানলাম, বক্রতা মানে কি হবে, এরকম ব্যাপারটা এরকম হবে, তাই না? মানে দেখতে কিছুটা বৃত্তের চাপের মতো দেখতে হবে। তো এখন এই বক্রতা যদি এভাবে ঘুরতে থাকে, এভাবে ঘুরবে, মাঝখানে একটা সেন্টার পয়েন্ট হবে না? মাঝখানে একটা সেন্টার পয়েন্ট হবে কি না? তো এই সেন্টার পয়েন্ট থেকে এই বক্রতা স্পর্শক মানে যে কোনো বিন্দু পর্যন্ত রেখাকে বলবো আমরা কি, বক্রতার ব্যাসার্ধ। তাহলে সেখানে এটাই বলা আছে যে সেন্টার থেকে বক্রতার পরিধি পর্যন্ত, ভাইয়া এটা হলো পরিধি, মানে তো বললাম যে চাপ, তো পরিধি পর্যন্ত রেখাকে বক্রতার ব্যাসার্ধ বলে। একে আমরা রো দ্বারা প্রকাশ করি। তাহলে বক্রতাকে কাপ্পা দ্বারা প্রকাশ করি, বক্রতার ব্যাসার্ধকে রো দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের এই তিনটা সংজ্ঞা ডান। এই তিনটা সংজ্ঞা ডান হলে এখন বাকি আর যা যা আছে আমরা এগুলা ইজিলি বুঝতে পারবো। ওকে, তাহলে আমরা এখন সমীকরণ আসি। কি সমীকরণ? সমীকরণ ভাইয়া, সমীকরণ কত প্রকার, মানে এই অধ্যায়ে আমরা কত প্রকার নিয়ে আলোচনা করব? এই অধ্যায়ে আমরা সমীকরণ দুইটা নিয়ে আলোচনা করব। একটা হলো স্বকীয় সমীকরণ, স্বকীয় সমীকরণ, আরেকটা কি, আরেকটা হলো কার্তেশীয়, কার্তেশীয় সমীকরণ। এই অধ্যায়ে আমরা এই দুইটা সমীকরণ নিয়ে আলোচনা করব। এখন এটারও ভাগ আছে। স্বকীয় সমীকরণের ক্ষেত্রে আমরা কি কি দেখব? স্বকীয় সমীকরণের ক্ষেত্রে আমরা দেখব বক্রতা কি, মানে সক্রিয় সমীকরণের বক্রতার সংজ্ঞা শিখলাম। এখন স্বকীয় সমীকরণের ক্ষেত্রে বক্রতা নির্ণয় করা শিখব, বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করা শিখব, ব্যাসার্ধ। ওকে, তাহলে স্বকীয় সমীকরণের ক্ষেত্রে এই দুটো শিখবো। তাহলে কার্তেশীয় সমীকরণের ক্ষেত্রে আমরা কি কি শিখবো? কার্তেশীয় সমীকরণ কয় প্রকার? কার্তেশীয় সমীকরণ হলো দুই প্রকার। একটা কি ব্যক্ত সমীকরণ, ব্যক্ত সমীকরণ একটা হলো মানে এক্সপ্লিসিট ফাংশন, আর একটা কি ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত সমীকরণ, অব্যক্ত সমীকরণ। তাহলে ভাইয়া স্বকীয় সমীকরণে দুইটা শিখবো, বক্রতা এবং বক্রতার ব্যাসার্ধ। কিন্তু কার্তেশীয় সমীকরণকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা কি ব্যক্ত সমীকরণ, আর একটা কি অব্যক্ত সমীকরণ। ব্যক্ত সমীকরণটা কেমন ভাইয়া যদি একটু বলি, যেমন y = f of x, এখানে চলক কয়টা? এখানে চলক হলো মানে এইদিকে ফাংশনটা একটা চলক। আর অব্যক্ত সমীকরণটা কেমন হবে? f of x, y = 0, মানে এরকম সমীকরণের ক্ষেত্রে দুইটা চলক থাকবে, x ও থাকবে y ও একটা থাকবে। কিন্তু এখানে x হলো কি স্বাধীন চলক, y হলো অধীন চলক। মানে x এর মান ইনপুট দিলে y এর মান পাবো, ইনপুট না দিলে y এর মান পাবো না। এখানে ভাইয়া x y এর মান দুটাই ইনপুট দেওয়া লাগবে, মানে একসঙ্গে। তাহলে এই সমীকরণটা যদি একটু বলি, দেখো এরকম হবে যে y² = 4ax। আর এই সমীকরণটা কেমন হবে দেখো, x² + 2xy + y² + 3 = 0। তাহলে অব্যক্ত সমীকরণ বা ইমপ্লিসিট ফাংশনটা এমন হবে, ব্যক্ত সমীকরণ y = f of x, y² = 4ax, এটা একটা ব্যক্ত সমীকরণ। তাহলে ভাইয়া আমরা এটা বলতে পারি, এখন এই যে ব্যক্ত সমীকরণের ক্ষেত্রেও আমরা বক্রতার ব্যাসার্ধ এবং বক্রতা নির্ণয় করা শিখবো, অব্যক্ত সমীকরণের ক্ষেত্রেও বক্রতা এবং বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করা শিখবো। তাহলে আশা করি এই পর্যন্ত, অর্থাৎ সমীকরণের যে ক্লাসিফিকেশন ছিল আশা করি ডান। ওকে, তাহলে আমি এগুলো এখন মুছবো। মোছার পর আমি আজকে আমি স্বকীয় সমীকরণের ক্ষেত্রে বক্রতা এবং বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করা শিখবো আজকের পার্টে। আর আগামী ক্লাসে কার্তেশীয় সমীকরণ নিয়ে আলাপ আলোচনা করব, কিছু থিওরাম আছে সেগুলো আলোচনা করব, তারপর আমি কার্তেশীয় সমীকরণের ক্ষেত্রে নির্ণয় করব। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমি এখন এগুলা মুছে দেব, দিয়ে আমাদের সমীকরণের ক্লাসিফিকেশন শেষ। এখন আমরা স্বকীয় সমীকরণে বিস্তারিত আলোচনা করব। ওকে, স্বকীয় সমীকরণ।
স্বকীয় সমীকরণ। আচ্ছা, স্বকীয় সমীকরণের ক্ষেত্রে আমাদের বক্রতা, আমরা আগেই বলেছি বক্রতাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? বক্রতাকে আমি কাপ্পা দ্বারা প্রকাশ করব। কাপ্পা ইজ ইকুয়াল টু, আমাদের ফাংশনটা কেমন ছিল ভাইয়া স্বকীয় সমীকরণের ফাংশন? s ইজ ইকুয়াল টু f অফ সাই, তাই না? তাহলে এই সাইটা আমার কি একটা এখানে স্বাধীন ফাংশন। তাহলে আমরা কাকে ডিফারেন্সিয়েশন করব? আমরা এখানে আমরা প্রথমে বক্রতার ব্যাসার্ধটা লিখি, তাই না? বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধকে আমরা রো দ্বারা প্রকাশ করি। রো ইজ ইকুয়াল টু, এটা হলো সাইয়ের ফাংশন, তাহলে আমি ds ডিভাইডেড ডি সাই করব। তাহলে ds বা মানে সাইয়ের ফাংশনকে আমরা সাইয়ের সাপেক্ষে একবার যদি ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ s কে আমি একবার ডিফারেন্সিয়েশন করি সাইয়ের সাপেক্ষে, তাহলে আমি পাবো কি? আমি পাবো বক্রতার ব্যাসার্ধ। এটা ভাই আমার খুবই ইম্পর্টেন্ট, এটা আগে আমাকে জানতে হবে। তাহলে সাইয়ের ফাংশনকে সাইয়ের সাপেক্ষে, অর্থাৎ s কে আমি সাইয়ের সাপেক্ষে যদি একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমি বক্রতার ব্যাসার্ধ পাবো। আর বক্রতার ব্যাসার্ধ এবং বক্রতা সেটা হলো বিপরীত। তাহলে বিপরীত হলে কেমন হবে? এই মানটাকে জাস্ট উল্টায় দেব, সেটা কি হবে? ডি সাই ডিভাইডেড ডিএস। এটা হলো আমাদের বক্রতা। ভাই আগে বক্রতার ব্যাসার্ধটা শিখলে ভালো হয়, এই জন্য আমি আগে লিখে দিলাম। তাহলে আমাদের স্বকীয় সমীকরণের ক্ষেত্রে বক্রতার সূত্রটা হলো কাপ্পা ইজ ইকুয়াল টু ডি সাই বাই ডিএস, বক্রতার ব্যাসার্ধ রো ইজ ইকুয়াল টু ডিএস বাই ডি সাই। তাহলে এই দুটার মধ্যে দেখো শুধুমাত্র উল্টা পাল্টা এক্সচেঞ্জ। তাহলে আমি কি জেনারেলি ভাবে বলতে পারি না, দেখো যে রো ইজ ইকুয়াল টু 1 বাই কাপ্পা, অথবা কাপ্পা ইজ ইকুয়াল টু 1 বাই রো, এটা বলতে পারি না? মানে কি এরা তো পরস্পরের বিপরীত, তাই না? তাহলে আমি যদি রো বের করে যদি 1 বাই করি, মানে বিপরীত করি, লবকে হর, হরকে লবে নিয়ে যাই, তাহলে আমি কি পাবো? আমি পাবো বক্রতার, এবং বক্রতার মান বের করে যদি আমি উল্টা করি, তাহলে পাবো কি? বক্রতার ব্যাসার্ধ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমার ফর্মুলা শেষ আজকের বনে, এখন আমি ম্যাথ প্রবলেমগুলো সলভ করব। ওকে, তাহলে এগুলো মিশে দেই, দিয়ে এখন ম্যাথগুলো উঠাই। আচ্ছা, 1 নাম্বার ম্যাথ দেখো, দেখো ভাইয়া আমি দুইটা ম্যাথ নিয়েছি। 1 নাম্বার ম্যাথ নিয়েছি কি? s ইজ ইকুয়াল টু 8a sin স্কয়ার সাই বাই 2 স্বকীয় সমীকরণের সমীকরণ বিশিষ্ট বক্ররেখার s, সাই বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো, এবং এটারও সেম এই ফাংশনটা দেওয়া আছে, এর বক্রতা এবং বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে আজকে আমরা এই দুটো ম্যাথ প্রবলেম সলভ করব। এটা করলে আমাদের স্বকীয় সমীকরণ থেকে বক্রতা এবং বক্রতার ব্যাসার্ধ ডান, আর লাগবে না কিছু। ওকে, তাহলে আমি 1 নাম্বার দিয়ে শুরু করি। আমি 1 নাম্বার সমাধান আমি যেভাবে করতেছি তোমরা এইভাবে করবা, তাহলে তোমাদের হয়ে যাবে। দেখো 1 নাম্বার কি বলছে? দেওয়া আছে দেখো দেওয়া আছে s is equal to 8a sin স্কয়ার সাই বাই 2। আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি জানি ভাইয়া? আমরা জানি বক্রতার ব্যাসার্ধকে রো দ্বারা প্রকাশ করা হয়। রো ইজ ইকুয়াল টু কি হবে? রো ইজ ইকুয়াল টু ds ডিভাইডেড ডি সাই। মানে কি, যদি s কে আমি সাইয়ের সাপেক্ষে যদি একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমি কি পাবো? রো পাবো। তাহলে আমার s দেওয়া আছে, দেখো s দেওয়া আছে, তাহলে s কে আমি যেহেতু সাই দেওয়া আছে, তার মানে কি x এর বদলে সাই, অর্থাৎ সাইয়ের সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমি এটা লিখতে পারি না যে সাইয়ের সাপেক্ষে একবার, কয়বার? একবার অন্তরীকরণ করে পাই। ডিফারেন্সিয়েশন মানে অন্তরীকরণ করে পাই।
এটা বলতে পারি না? তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় ভাইয়া? অবশ্যই ds ডিভাইডেড কার সাপেক্ষে? d সাই, মানে সাইয়ের সাপেক্ষে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 8 এ অর্থাৎ এভাবে হবে d সাই 8 এ সাইন স্কয়ার সাই বাই 2। দেখো আমি ডিটেইলস করাচ্ছি। তাহলে ধ্রুবক কোনটা? ধ্রুবক হলো এটা 8 এ। তাহলে 8 এ আমার বাইরে চলে আসবে, কারণ ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করা যায় না যখন চলক থাকে। তারপর দেখো সাইন স্কয়ার, মানে এখানে সাইন স্কয়ারটা এক্স স্কয়ারের মতো আচরণ করবে। এক্স স্কয়ারের মতো আচরণ করলে এই যে পাওয়ারটা সামনে চলে আসবে, 2 আসবে, আর পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যাবে, তখন কি x টু দি পাওয়ার 1 থাকবে, লেখা যায় না। তাহলে সেম কাজটাই হবে। তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে 2, সাইন থেকে স্কয়ার থেকে 1 বাদ দিলে 1 থাকে, তার মানে কি সাইন সাই বাই 2। এখন যেহেতু এটাকে আমি কি করছি? এটা তো আমার x না, এটা x না, তার মানে এটা কি সাইন স্কয়ার ছিল। তাহলে সাইনকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? cos সাই বাই 2। কিন্তু কথা হলো ভাইয়া, আমি তো ভিতরে এই ফাংশনটাকে আমি এটাকে বলা হয়, মানে এই ভিতরে ফাংশনটাকে আমি তো x ধরছি, যেহেতু এটা x না, তার মানে কি এই ফাংশনকে একবার ডিফারেন্সিয়েশন করলে আমি কি পাবো? আমি পাবো হাফ। ডিফারেন্সিয়েশন সম্পর্কে ভালোভাবে আইডিয়া থাকতে হবে, কারণ সাই বাই 2 হাফ তো থাকবে, সাইকে ডিফারেন্সিয়েশন করলে 1 থাকবে, তাহলে 1 উপরে 1 আর নিচে 2 থেকে গেল। এখন আমি এগুলো সাজে গোছায় যদি লিখি একটু দেখো, এই যে এখানকার, এই যে ভাই এখানকার 2 আর এই যে বাইরের 2, এই 2 কাটা, আর এগুলা কাটা দিও না জানো, এগুলা তো ভিতরের সাইনের ফাংশন, এটা কসের ফাংশন, এই জন্য কাটাকাটি যাবে না। যাবে কোনগুলা? এটার সঙ্গে এটা কাটাকাটি যাবে। ওকে, তাহলে থাকতেছে কি দেখো, থাকতেছে 8 এ সাইন সাই বাই 2 cos সাই বাই 2। তাহলে আমরা এখন ভাইয়া দুইটা ফাংশন চলে আসছে, সাইন এবং cos এর। এখন আমরা কি জানতাম? আমরা কি এটা জানতাম না যে 2 sin a cos a is equal to sin 2a লেখা যায়? এই একটা ফাংশন ছিল আমাদের, মানে সূত্র ছিল, এটা কি জানি না? তাহলে এখন 8 থেকে যদি আমি এইদিকে 2 পার করে দেই, মানে এদেরকে যদি 2 ধার দেই, তাহলে কি হবে? 4 into a into 2 sin psi by 2 cos psi by 2। তাহলে দেখো এখন এখান থেকে এটা আমার এই সূত্রের মধ্যে পড়ে যায়, তাহলে আমার কি আসতেছে? 4a sin কি হবে? sin psi হবে। কেন psi হলো? sin 2a এই 2 আর এই হাফ, মানে 1 psi by 2 কাটাকাটি যাবে, থাকবে শুধুমাত্র psi। তাহলে এইটা আমার কি বের হলো? এটা আমার মানে ds ডিভাইডেড d psi বের হলো। বুঝতে পারছো? তাহলে আমরা ds বাই d psi পাইলাম। তাহলে ds বাই d psi মানে তো আমাদের কি? রো। তাহলে আমি এখন এগুলা মুছে দিতে পারি, দিয়ে এখন এইভাবে লিখবো, এগুলা মুছে দিলাম। এখন আমরা লিখবো যে নির্ণেয়, কি লিখবো ভাইয়া? অতএব নির্ণেয় বক্রতার ব্যাসার্ধ। আচ্ছা, বক্রতার ব্যাসার্ধ কি হবে? বক্রতার ব্যাসার্ধ রো ইজ ইকুয়াল টু, যেহেতু আমি কি পাইছিলাম? 4a sin psi পাইছিলাম, তাই না? তাহলে 4 তো কখনো নেগেটিভ হবে না, নেগেটিভ হবে 4 এ। এখন এর মান তুমি নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, এই psi এর মানের উপর নির্ভর করে sin psi পুরাটাই নেগেটিভ পজিটিভ হতে পারে। তাহলে বক্রতার ব্যাসার্ধ তো কখনো নেগেটিভ হবে না, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না। এজন্য আমি একটা কি দেব? একটা মডুলাস চিহ্ন দেব, দিয়ে কি লিখবো? 4a sin psi। কিন্তু 4 যেহেতু আমার সবসময় ধনাত্মক, এর জন্য 4 কে বাইরে লিখবো, লিখে a sin psi। এটাই হলো ভাইয়া আমার 1 নাম্বার ম্যাথের অ্যান্সার। ওকে, তাহলে আর কোনো প্রবলেম নাই, তাহলে 1 নাম্বার ডান। আর ভাইয়া চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে
লাইক কমেন্ট শেয়ার করবা, তোমাদের ফ্রেন্ডদের জানাই দেবা। ওকে, আর আমার এফবি ফেসবুক গ্রুপ আছে, এই নামে ফেসবুক পেজ আছে, সাবস্ক্রাইব করবা। আর যদি কিছু জানতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা। ওকে, তাহলে ভাইয়া এবার দেখি 2 নাম্বার আমাদের কি আছে দেখি। 2 নাম্বার সমাধান দেখো, বক্রতা ও বক্রতার ব্যাসার্ধ নির্ণয়, সেম বক্রতা এবং বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে দেওয়া আছে আমাদের, শুরু করি তাড়াতাড়ি। দেওয়া আছে s ইজ ইকুয়াল টু, এটা একটু বড় ফাংশন দেওয়া আছে, সমস্যা নাই, আমরা ডিফারেন্সিয়েশন ভালো করে পারলে আমাদের কোনো সমস্যা হবে না আশা করি। তাহলে ডিফারেন্সিয়েশন ভালো করে শিখতে হবে ভাইয়া। প্লাস tan psi sec psi। ওকে, তাহলে আমাকে কি বের করতে হবে, আমাকে সাইয়ের সাপেক্ষে, যেহেতু এটা সাইয়ের ফাংশন, দেখো সাই আছে না, সাইয়ের ফাংশন, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, সাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। আগের ম্যাথে চেক করলাম, অন্তরীকরণ করে পাই। তাহলে করলে কি হবে, অবশ্যই ds ডিভাইডেড d psi। আর এদিকে ভাই আমি একবারে করতেছি, আর একবার লিখলাম না, তাহলে একবারে করলে কি হবে, ln, এই পুরোটাকে যদি আমি x কল্পনা করি, তাহলে ln x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1 ডিভাইডেড x হয়। তাহলে x টা কি, cot পাই বাই 4 মাইনাস psi বাই 2। কিন্তু কথা হলো ভাইয়া, আমি তো ln এর ভিতরে x না, এগুলা কি x না, x ধরছি, তাহলে এখন এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে সেই চেইন রুলের মতো। তাহলে cot কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, cot কে করলে কি হবে ভাইয়া, মাইনাস cosec স্কয়ার x কি, সেখানে সেকেন্ড ব্র্যাকেট দেই, পাই বাই 4 মাইনাস psi বাই 2। কিন্তু আমার কথা হলো, আমি যে এটাকে আবার cot x ধরে করলাম, এটা কি আমার x না, তার মানে কি একে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে কার সাপেক্ষে, সাইয়ের সাপেক্ষে। তারপরে সাইয়ের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, তার মানে কি এটা পৃথক, তাহলে এটা একটা কনস্ট্যান্ট, পাই বাই 4 কি কনস্ট্যান্ট না, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 0 হয়। আর মাইনাস psi বাই 2 কে করলে হবে মাইনাস হাফ, যেটা আমি আগের ম্যাথটাতে দেখাইছিলাম। কারণ psi কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, তাহলে 1/2, অর্থাৎ মাইনাস সামনে আছে, মাইনাস হাফ। ওকে, প্লাস আরেকটা আছে, এখন দেখো tan psi sec psi দুটাই কি আমার psi এর ফাংশন, তার মানে এটা আমি uv সূত্র ইউজ করব, u ডিফারেন্সিয়েট v প্লাস v ডিফারেন্সিয়েট u। তাহলে যাকে হোক ইচ্ছা আমি u ধরতে পারি, v ধরতে পারি। আমি tan কে কি ধরলাম, আমি tan কে u ধরলাম এবং sec কে v ধরলাম। তাহলে u ডিফারেন্সিয়েট v, তার মানে কি tan psi স্থির, sec কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে ভাইয়া, sec কে ডিফারেন্সিয়েশন করলে sec থিটা অর্থাৎ sec psi tan psi। ওকে, প্লাস এবার sec স্থির থাকবে, sec কি, sec স্থির। এবার tan কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, sec স্কয়ার psi, কি sec স্কয়ার psi। বুঝতে পারছো ডিফারেন্সিয়েশন ভালোভাবে জানতে হবে। u ডিফারেন্সিয়েট v, মানে uv সূত্র, u স্থির থাকলো, tan স্থির, sec কে ডিফারেন্সিয়েশন করলে sec থিটা অর্থাৎ sec psi tan psi। এখানে প্লাস sec, এখানে কি sec স্থির থাকবে, এবার তাহলে tan কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার psi। কথা কি বুঝছো? এবার একটু সাজায় গোছায় লিখি, একটু বড় ক্যালকুলেশন কিন্তু সিস্টেম সহজ। এই যে a মাইনাস আর a মাইনাস গুণ করলে কি হবে, প্লাস হয়ে যাবে, আর 2টা কি নিচে আছে না, তার মানে 1, আচ্ছা কোসেকটা উপরে লিখি, দেখো কোসেক স্কয়ার পাই বাই 4 মাইনাস psi বাই 2। ওকে, ডিভাইড করলে কি হবে, 2, এই যে হাফটা মানে 2টা এখানে আসবে, 2 cot পাই বাই 4 মাইনাস psi বাই 2 প্লাস এখানে দেখো tan কি sec psi
tan স্কয়ার সাই প্লাস এখানে কি হবে sec কিউব সাই। ওকে, তাহলে এখানে দেখো cosec স্কয়ার আছে, এখানে cot আর কি আছে, cot কে ভাঙাইলে sin বাই cos হবে। দেখো এরকম ব্যাপারটা আমি একটু মানে বড় করে না লিখে ছোট করে দেখাই। দেখো cosec স্কয়ার আছে, cosec স্কয়ার সাই ডিভাইডেড cot সাই, তাহলে cosec কে ভাঙালে কি হবে 1 বাই sin স্কয়ার সাই, আর cot কে ভাঙালে কি cos সাই বাই sin সাই। এই যে এই সাইনের একটা এই সাইনের একটা কাটাকাটি যাবে, যায় কি থাকবে, এটা তো উল্টে যাবে তাই না, উল্টে যাবে কিনা, তাহলে উল্টে গেলে কি হবে ভাইয়া, সাইন এবং এই সাইন এবং cos কোথায় আসবে দেখো, তাহলে এটা উল্টে গেলে সাইনটা কি এভাবে হবে না 1 বাই sin স্কয়ার সাই ইনটু কি হবে sin সাই ডিভাইডেড cos সাই। তাহলে এই sin সাই একটা কাটা যাবে, থাকবে কি এখানে একটা sin থাকবে একটা cos থাকবে, তাহলে sin এবং cos, তাহলে 2 sin এ cos এ মিলে কি sin 2a। ওকে, তাহলে কি আসবে ভাইয়া, এখানে আসবে sin 2a। আচ্ছা আমি এখানে করাই তাহলে বুঝতে পারবা। তাহলে দেখো আমি এইটাকে পুরাপুরি কাটাকাটি করলে 1 বাই sin আসতেছে, মানে 1 বাই sin স্কয়ার, এখানে cos বাই sin, এটা তো ঠিক আছে থিটা, তাহলে আসবে আমার 1 বাই 2 sin পাই বাই 4 মাইনাস সাই বাই 2 ইন্টু cos পাই বাই 4 মাইনাস সাই বাই 2, এটা আসবে প্লাস এদিকে যা আছে তাই, তাহলে sec কিউব সাই প্লাস sec সাই tan সাই। তাহলে 2 sin এ cos এ, তার মানে কি sin 2a, তাহলে sin 2a হলে কি হবে, আচ্ছা আমি উপরে মিশিয়ে লিখি, ঠিক আছে উপরে ভালো হবে দেখা যাবে। দেখো এগুলা মিশিয়ে দিলাম, তাহলে কি হবে, এটা উপরে হবে 1 ডিভাইডেড 2 sin এ cos এ, মানে কি sin 2 ইনটু পাই বাই 4 মাইনাস সাই বাই 2 sin 2a, আর এদিকে যা আছে তাই প্লাস sec কিউব সাই প্লাস sec সাই tan সাই। তাহলে sin 2a মানে কি এই দুই দ্বারা গুণ করতে হবে ভিতরে, তার মানে থাকবে কি 1 ডিভাইডেড sin, এই দুই দ্বারা 4 কে মানে এই দুই দ্বারা এটাকে গুণ করলে কি পাই বাই 2 মাইনাস এই দুই উঠে যাবে, থাকবে কি শুধুমাত্র সাই প্লাস sec কিউব সাই প্লাস sec সাই tan সাই। তাহলে দেখো এই sin পাই বাই 2 মাইনাস থিটা হলে কি হয়, sin পাই বাই 2 মাইনাস থিটা হলে আমরা সবাই জানি cos থিটা হবে তাই না, তাহলে এটা হবে কি cos থিটা বা cos সাই 1 বাই cos সাই প্লাস sec কিউব সাই প্লাস sec সাই tan সাই। এখন ভাইয়া 1 বাই cos সাই মানে কি sec সাই প্লাস sec, আমি ডিটেইলস করাচ্ছি দেখে বড় হচ্ছে না, তোমরা করলে এতক্ষণ টাইম লাগবে না, লাইন গ্যাপ শর্ট দিবা tan সাই। ওকে, তাহলে দেখো আমার এখানে, ও আচ্ছা এখানে তো tan স্কয়ার ছিল তাই না, আচ্ছা আচ্ছা এখানে tan স্কয়ার ছিল, tan স্কয়ার ছিল, তাহলে এটা tan স্কয়ার দিয়ে নেবা, ঠিক আছে tan স্কয়ার ছিল। তাহলে দেখো এখন আমি যদি এখানে sec এবং এখান থেকে sec যদি একটা কমন নেই, থাকবে কি একটা sec কমন নিলাম sec সাই 1 প্লাস sec কমন নিলে থাকবে কি tan স্কয়ার সাই প্লাস sec কিউব সাই। তাহলে এই যে sec সাই 1 প্লাস tan স্কয়ার মানে কি sec স্কয়ার থিটা, যেহেতু সাই আছে তার মানে কি sec সাই ইনটু sec স্কয়ার সাই প্লাস
sec কিউব psi। তাহলে দেখো এখানে কয়টা হয়েছে, এখানে হয়েছে 3টা, মানে sec কিউব psi প্লাস sec কিউব psi। তাহলে এখানে দেখো sec কিউব psi যোগ sec কিউব psi মানে কি, আমার হচ্ছে কয়টা, 2টা, তাহলে 2 sec কিউব psi। এটা আমার কিসের মান বের হলো, এটা আমার মান বের হলো, আমি মিশিয়ে দিলাম ভাইয়া। আর একটা কথা, এখানে tan স্কয়ার ছিল, আমি স্কয়ারটা দিতে ভুলে গেছিলাম, তোমরা দিয়ে নিবা। তাহলে যেখানে আগে যেখানে যেখানে গ্যাপ গেছে tan স্কয়ার লিখে নেবা, ওকে, তাহলে সবগুলো tan স্কয়ার হবে। আচ্ছা, এবার দেখো আমি মিশিয়ে দিলাম, দেখো এবার আমার আসতেছে কি, আমার আসলো d s ডিভাইডেড d psi is equal to 2 sec কিউব psi। এটা আমার কি বের হইছে, এটা আমার বক্রতার ব্যাসার্ধ বের হইছে। তাহলে অতএব আমি লিখতে পারবো, অতএব নির্ণেয় বক্রতার ব্যাসার্ধ রো ইজ ইকুয়াল টু, ওই যে আগের কথা, মডুলাস চিহ্ন দেব 2 sec কিউব psi। যেহেতু 2 ধনাত্মক সব সময়, ওই জন্য 2 কে বাইরে নিয়ে ভিতরে sec কিউব psi দিতে পারবো। এটা আমি কি বের করলাম, এটা বক্রতার ব্যাসার্ধ বের করলাম। এখন ভাইয়া তোমাকে বের করতে বলছে বক্রতা এবং বক্রতার ব্যাসার্ধ। এখন আমরা এই যে প্রথমে শিখছিলাম যে বক্রতা কি হবে, বক্রতার ব্যাসার্ধের উল্টা, অর্থাৎ লব হরে এবং হর লবে যাবে। তাহলে অতএব বক্রতা কাপ্পা দ্বারা কি হবে, 1 ডিভাইডেড 2 sec কিউব psi, বা 1 ডিভাইডেড 2 ইন্টু 1 বাই sec মানে কি, sec কিউব psi। এখন 1 বাই 2 থাকবে, 1 বাই sec মানে কি, 1 বাই sec মানে cos বা cos কিউব psi। ওকে, এটাই হলো আমার কি অ্যান্সার। তাহলে আমরা ভাইয়া 2টা ম্যাথ প্রবলেম সলভ করলাম। সামান্য ওখানে স্কয়ার একটা ভুল গেছিল, তোমরা স্কয়ারটা ঠিক করে নিবা। আর আমি যে নিয়মে করে দিলাম তোমরা এই নিয়মে করতে থাকো, এবং আশা করি এই 2টা ম্যাথ দিয়ে হয়ে যাবে। স্বকীয় সমীকরণের ক্ষেত্রে যা যা বক্রতা এবং বক্রতা ব্যাসার্ধ আমি 2টা টাইপে দেখাইলাম, আশা করি ক্লিয়ার এখানেই। আর আমরা পরবর্তী পার্টে কার্টেসীয় সমীকরণ সম্পর্কে শিখবো, এবং কার্টেসীয় সমীকরণে যা যা আছে সব শিখবো। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।